স্বাগত সবাইকে। পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এর কোর্সে আমরা মিডের পরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিয়ে শুরু করেছি ফার্স্ট ক্লাস। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমরা শেষ করেছি। আজকে জাস্ট একটু ওভারভিউটা দেখবো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কিভাবে কাজ করে, মানে কোন বিক্রিয়া অনুসরণ করে নিউক্লিয়ার ফিশনটা হচ্ছে, কিভাবে তাপ উৎপন্ন করতেছে, কিভাবে পাওয়ার প্ল্যান্টটা চলতেছে। এটা যদিও আমরা আগের ক্লাসে বলেছি, আজকে জাস্ট একবার দেখবো চোখে পড়লো কি বিষয়। এরপরে আমরা সোলার পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে, সোলার পাওয়ার আমাদের সবচেয়ে কমন জিনিস হলো সোলার পাওয়ার প্ল্যান্ট। ওই যে সোলার প্যানেল দিলেই তো একটা হয়ে গেল সোলার পাওয়ার প্ল্যান্ট, তাই তো? মিনি পাওয়ার প্ল্যান্ট হয়ে যাবে, বড় আকারে থাকলে পাওয়ার প্ল্যান্ট। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আগে আমরা যেহেতু লাস্ট ক্লাসে বলেছি, এটা একটু রিক্যাপ করি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মানে কি, আমার তেজস্ক্রিয় পদার্থ যেগুলো ছিল সেগুলো পদার্থ যখন ভাঙে, ধরেন আপনার কাছে একটা ইউরেনিয়াম ছিল, এখন ইউরেনিয়ামটা কোনো কারণে ভেঙে গেল, ভাঙার জন্য আশেপাশে একটা শক্তি উৎপন্ন, একটা এনার্জি উৎপন্ন। এই এনার্জিটা হচ্ছে তাপ শক্তি। মানে এখানে যদি একটা পদার্থ থাকে ইউরেনিয়াম, এখানে যদি একটা নিউট্রন, পদার্থের মধ্যে কি থাকে, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এর মধ্যে যদি একটা নিউট্রন আসে, নিউট্রনের সাথে যদি আমাদের আঘাত করে, এটা অনেক সময় কি হয়, ভেঙে যায়। ছোট ছোট দুটো খণ্ডে অন্য পরমাণুতে ভেঙে যাবে এবং সেখান থেকে আরো 3টা নিউট্রন বের হবে। তো এই যে বড় পদার্থ ইউরেনিয়াম, এটা ভেঙে 2টা আলাদা আলাদা মৌল উৎপন্ন করলো এবং 3টা নিউট্রন বের হলো। এটার সাথেও সেখান থেকে আরেকটু শক্তি বা এনার্জি বের হবে। তো জিনিসটা ধরেন গরম হয়ে যাবে, হিট এনার্জি বের হবে। এটা প্রত্যেকটা অণুতেই সংঘর্ষ শুরু হবে, প্রত্যেকটা পরমাণু। এরকম যদি আপনি 1 কেজি ইউরেনিয়াম নেন, 1 কেজি ইউরেনিয়ামের মধ্যে কত ইউরেনিয়াম পরমাণু আছে? অসংখ্য। 1 মোল বলে একটা কথা ছিল আগে, যদি কেমিস্ট্রিতে আমরা বলি 1 মোল পরমাণু। 1 মোল পরমাণু মানে হচ্ছে ইউরেনিয়ামের ভর 239। তাহলে 1 মোল ইউরেনিয়াম মানে 239 গ্রাম ইউরেনিয়াম। 239 গ্রাম ইউরেনিয়ামে কয়টা পরমাণু থাকে জানেন? 6.02 × 10⁻23। এত সংখ্যক, মানে কয়েক বিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন। তো এরকম পরমাণু এত গ্রামে থাকে। তো প্রত্যেকটা পরমাণুতে এরকম যখন ভাঙন শুরু হবে, সেখানে হিউজ পরিমাণ হিট জেনারেট। একটা পরমাণু কতটুকু হিট জেনারেট বা শক্তি উৎপন্ন করে? মিলিজুল আকারে বা মাইক্রোজুল আকারে করবে। কিন্তু একটা পরমাণু যদি মাইক্রোজুল করে, আপনার 1 কোটি পরমাণু মিলে তো আপনার অনেক বেড়ে গেল। তো এরকম 1 কোটি অনেক বেশি কিন্তু এই সংখ্যা। তাহলে আপনার 239 গ্রাম দিয়ে হিউজ পরিমাণ এনার্জি আপনি উৎপন্ন করতে পারতেছেন 1 মোল। সেখানে পাওয়ার প্ল্যান্ট গুলোতে কয়েক কেজি দিলেই অনেক পরিমাণ হিট এনার্জি উৎপন্ন হয়, যেটা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। সো বেসিক রুল ছিল এটা, যে আমার চেইন রিঅ্যাকশন, ফিশন রিঅ্যাকশন যেটা, সেটা কি ছিল? একটা পরমাণু ভাঙবে, 3টা নিউট্রন বের হবে এবং 2টা মৌল পাওয়া যাবে, সাথে হিট এনার্জি পাওয়া যাবে। তো এরপর এই 3টা নিউট্রন কি বসে থাকবে না? এই 3টা নিউট্রন যে অন্য পরমাণুগুলোকে আঘাত করবে, সেখান থেকে আবার একটি প্রসেস উৎপন্ন হতে থাকবে। সেই জিনিসটা কি একটাই হবে। এজন্য এটার নাম হচ্ছে চেইন রিঅ্যাকশন। নিউক্লিয়ার কথা শুনলে আমাদের মাথায় আসে নিউক্লিয়ার বোমা। তো বোমাটা কখন ছিল? জাপানে ফেলছিল 1945 সালে। তো যখন ফেলছে তখন কি হয়েছিল? ওরা জাস্ট এই জিনিসটা ফেলে দিচ্ছে এবং বিক্রিয়া শুরু করে দিচ্ছে। কারণ ওরা কয়েক কেজি পরিমাণে ইউরেনিয়াম দিয়ে বোমা বানায় ফেলে দিচ্ছে। এই কয়েক কেজি শেষ হতে কত সময় লাগবে? কত কোটি পরমাণু কমতেছে, পরমাণু ঠিক আছে, কিন্তু তীব্রতা তো রয়ে যাচ্ছে, মানে পরিমাণ তো থাকতেছে। তো ধীরে 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 বিক্রিয়াটা এখনো চলতেছে, কিন্তু পরিমাণ হতে মানে তীব্রতা অনেক কমে গেছে। এখনো চলতেছে না? এখনো চলতেছে, কিন্তু তেজস্ক্রিয়তা আছে। এটা আজীবন চলতে থাকবে। এত সংখ্যক পরমাণু কখনো শেষ হবে? বিক্রিয়া চলতেছে, বাট এটার যে তীব্রতা, ইন্টেন্সিটি, সেটা কমে। মানে এখন যেটা হলো, এটা তো চেইন রিঅ্যাকশনের কথা বললাম। তাহলে আমার মানে পাওয়ার প্ল্যান্টের কাছে, পাওয়ার প্ল্যান্টে কি হচ্ছে? পাওয়ার প্ল্যান্টে সেম টাইপ অফ বিক্রিয়া কাজ করতেছে,
কিন্তু এখানে একটা জিনিসই আমি কন্ট্রোল করতে পারতেছি, সেটা কি এই যে এখান থেকে যে ইলেকট্রনগুলি বের হচ্ছে, নিউট্রনগুলি বের হচ্ছে, এই নিউট্রনগুলিকে আমি কন্ট্রোল করতেছি। এই নিউট্রনগুলিকে পরের বিক্রিয়াটা কন্ট্রোল করতেছে না, ইলেকট্রন অন্য ইউরেনিয়ামগুলিকে আঘাত করে বিক্রিয়া ঘটায় দিচ্ছে, তাহলে আমি এই নিউট্রনটাকে স্লো করে দিচ্ছি বা ওকে শুষে নিয়ে যাচ্ছি। এই জন্য হচ্ছে কি বিক্রিয়াটা স্লো হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো এইখানেই হচ্ছে আবার ডিফারেন্স হবে, লালমাতে কোনো কন্ট্রোল থাকে না, যে জায়গায় মানে যে কিন্তু পাওয়ার প্ল্যান্টে কন্ট্রোল করতে পারে। জাপানে যে জায়গায় বোমা ফেলেছিল ওই জায়গায় মানে ওই স্পেসিফিক এলাকা এত বিশাল এলাকা আপনি কোথায় কি করবেন? ছড়াই গেছে পরিবেশের মধ্যে। স্যার আল্লাহ মানুষের মাথায় এই বুদ্ধিটা দিল কেন স্যার? যে এইটা ক্ষতিকর। এটা হচ্ছে ক্ষতিকর, বাট এখান থেকে আপনি ইউজ করবেন এনার্জি জেনারেট করতেছেন। আপনি 1 মেগাটন কয়লা থেকে, কয়লা পুরো পরিবেশের 12টা বাজে যে পরিমাণ এনার্জি উৎপন্ন করতে পারতেন, 1 কেজি ইউরেনিয়াম থেকে এর চেয়ে আরো বেশি পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করতে পারতেন, তাই না? তাহলে আমার জন্য মানুষ তো বিকল্প হইতো না স্যার, এটা কিন্তু এটা তো বিকল্প আমার হয়ে তো গেছে। লাভ হচ্ছে। এখন কথা হচ্ছে ছুরি আপনাকে দেওয়া হয়েছে, ওটাতে আপনি ফলও কাটতে পারেন, মানুষও কাটতে পারেন। এখন আপনার বিবেকের উপরে আপনি কোন কাজ ইউজ করবেন, ভালো কাজ ইউজ করব, তাই না? এখন ছুরি এটাও তো ধারালো, এটা দিয়ে আপনি আঙ্গুল কাটবেন না ফল কাটবেন, এটা তো আপনার বিবেকের কাছে। তো জিনিস হচ্ছে যে এই জিনিসটা ভালো জিনিস দিয়ে দেওয়া হয়েছে, আর আপনি এটা ভালো কাজে ইউজ করবেন না পাওয়ার দেখানোর জন্য ইউজ করবেন, এটা আলাদা বিষয়। এটা তো এখানে চেইন রিঅ্যাকশনের এটাই হচ্ছে মূল পাওয়ার প্ল্যান্টে কাজ করার। তো এখান থেকে যখন হিট জেনারেট হচ্ছে, হিটটা দিয়ে আমি কি করতেছি, পানি বাষ্প করতেছি, ওই বাষ্পটা দিয়ে টারবাইন ঘোরাচ্ছি এবং জেনারেটর করতেছে কারেন্ট। এটাই হচ্ছে আমার কাজ। তো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বলতে সবাই ছবিটা আঁকতে হবে এবং কিভাবে ফিশন হচ্ছে, এবং ফিশন কি পরিমাণে হচ্ছে 1.5 পার, এটা কি মিলিয়ন নাকি মিটার পার সেকেন্ড? না না না, হ্যাঁ বেগ, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। এত মিটার পার সেকেন্ডে হচ্ছে প্রত্যেকটা পরমাণু নিয়ে হচ্ছে মুভমেন্ট। সেম রিঅ্যাকশন তাহলে একটাই রিঅ্যাকশন। ওই চিত্রটা দেখে তাহলে এখন নিউক্লিয়ার ফুয়েল হিসেবে কি কি ইউজ করা হয়? ইউরেনিয়াম 235 এন্ড প্লুটোনিয়াম 238। ওকে, এবং কি কি জিনিস ইউজ করা হয়? মডারেটর, কন্ট্রোলার। মডারেটর কি করে? চেইন রিঅ্যাকশনে যে নিউট্রনগুলো উৎপন্ন হয় সেগুলি কি করে? ও হচ্ছে নিউট্রনগুলোকে স্পিডটা কমায় দেয় মডারেটর। আর কন্ট্রোলার কি করে? কন্ট্রোলার হচ্ছে যে অতিরিক্ত নিউট্রন থাকে ওগুলিকে সে শুষে দেয়। ঠিক আছে, মডারেটর হচ্ছে নিউট্রনগুলোকে স্লো করে দেয় আর কন্ট্রোলার নিউট্রনগুলোকে শুষে নেয়। দ্যাট মিন্স নিউট্রন যত কম হবে বিক্রিয়ার হার তত কমে যাবে, আর বিক্রিয়ার হার তত বেড়ে যাবে, আবার নিউট্রনের বেগ বেড়ে গেলে সো মডারেটর কি বেগটা আবার একটু কমায় দিচ্ছে। সো জিনিসটা আবার পুরোটাই কন্ট্রোলে থাকছে। তারপর রিফ্লেক্টর ভেসেল অনেক কিছু আছে, এত কিছু লাগবে না। বায়োলজিক্যাল শিল্ডিং, এটা কি বেসিক্যালি কংক্রিটের বড় বড় শিল্ডিং দিয়ে করা হয়, কারণ তেজস্ক্রিয়তা থেকে কি একটা পরমাণু ভাঙলে সেখান থেকে গামা রে, আলফা রে, বিটা রে এগুলো বের হয়ে যায়, যেগুলি যদি শরীরে প্রবেশ করে তাহলে কোষ ধ্বংস হয়ে যায়। তারপর হচ্ছে কোষ ধ্বংস হয়, প্লাস হচ্ছে বিভিন্ন টিউমার সেল, ক্যান্সার সেল এগুলি জন্ম হয়। তো গামা রশ্মি রেডিয়েশনে কিন্তু ক্যান্সার হয়, ওকে, বা হচ্ছে বিকলাঙ্গতা অনেক কিছু হয়। সো এখানে ওইখানে যেন বায়োলজিক্যাল শিল্ডিংটা অনেক ইম্পর্টেন্ট। বায়োলজিক্যাল যে প্রোটেকশন গুলো সেটা একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য খুবই খুবই নেসেসারি। মানে যে কোনো পাওয়ার প্ল্যান্টের কি বলে প্রোটেকশন, এটা হচ্ছে একবারে হাই লেভেলের হতে হবে। যে কোনো পাওয়ার প্ল্যান্ট হাই রিলায়েবল না হলে ওটা আসলে মানে সেফটি ইস্যু হয়ে যাচ্ছে। আর নিউক্লিয়ার তার মতো উন্নত হাইয়েস্ট একটা সিকিউরিটি মেইনটেইন করতে হবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানানোর জন্য। আচ্ছা, দেখবেন আপনার নিউক্লিয়ার যে রিঅ্যাকশনটা হবে সে জায়গাটা ধরেন এই ঘরের সমান, কিন্তু প্ল্যানটা হচ্ছে পুরা এরিয়ার সমান। তো এরকম করেই কয়েক লেয়ারে, কয়েক শিল্ডের ভিতরে ওই রিঅ্যাকশনটা করানো, যাতে কিছু হলেও ডিরেক্ট মাটির মধ্যে পড়ে এরকম। আর একটু দূরের লোকালিটিতে করা হয়, একবারে টাউন বা হচ্ছে শহরের পাশে করা হয়, একবারে শূন্য স্থান ওইদিকে করা হয়, তারপরও হাই সিকিউরিটি মেনটেন করা হয়। তো পাওয়ার প্ল্যান্ট কিরকম হতে হবে? এরকম হয়ে থাকে। সো এরকম কি, এটা একটা ডিব্বার মতো, এটার মধ্যে অনেক
রড আছে, হ্যাঁ, এই রডগুলোর মধ্যে বিক্রিয়াগুলো হতে থাকে, ইউরিন আমরা ছেড়ে দেয়, বিক্রিয়া হতে থাকে, বিক্রিয়া হয়ে এখানে কি তাপ উৎপন্ন হবে না? তো এখান থেকে একটা ফ্লুইড এগুলির মধ্যে দিয়ে ঘুরতে থাকে, হ্যাঁ, এটাকে বলা হয় কুলেন্ট, হট কুলেন্ট। মানে এটা বিভিন্ন দ্রবণ হতে পারে, ভারী পানি হতে পারে, ভারী পানি হবে যেখানে হাইড্রোজেন একটু বেশি থাকে। আবার কি হতে পারে, এটার মধ্যে হচ্ছে বিভিন্ন সোডিয়াম ম্যাগনেসিয়ামের দ্রবণ ইউজ করা হয়, গলিত দ্রবণ, যারা হচ্ছে খুব দ্রুত এখান থেকে তাপ শোষণ করে। লবণ পানি দিলে তো লবণ পানিতে ইস্যু থাকে, আবার হচ্ছে বিভাজনের ইস্যু থাকে, আবার ভিন্ন ম্যাটেরিয়াল মানে সমস্যা, ভিন্ন ম্যাটেরিয়াল মানে সমস্যা। 801 ডিগ্রিতে তো লবণ বলে যাবে, এখানে তো হবে কয়েক লাখ ডিগ্রি, কত হিট হয়, কয়েক লাখ ডিগ্রি। সো ওইরকম ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে হট কুলেন্ট বলে নাম। একটা নির্দিষ্ট তাপমাত্রার পরে পানি আর বাষ্প হবে না, মানে ক্রিটিক্যাল পয়েন্ট বলে একটা কথা থাকে, ওই পয়েন্টের পরে যদি কোনো পদার্থ যায়, ওই পদার্থ আর বাষ্প হবে না, ওই পদার্থ বেরিয়ে যাবে। মানে প্রেসার বাড়ালে, প্রেসার কুকারে 120 ডিগ্রিতেও পানি কেন মানে পানি কেন বাষ্প হয় না, কেন? এটা কিছু বলতে পারবে না কেউ? প্রেসার কুকারে আমার পানি কি 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্প হয়ে যায় না? প্রেসার কুকারে 100 ডিগ্রির বেশি টেম্পারেচার থাকে, 120-30 থাকে, ওইখানে কেন পানি বাষ্প হয় না? বা মাংস যে রান্না করেন ঝোল কেন বাষ্প হয় না? আবদ্ধ থাকলে প্রেসার যখন বেশি থাকে তখন তরলের আবার ক্রিটিক্যাল যে পয়েন্ট সেটা অনেক বেড়ে যায়, মানে বাষ্প হওয়ার যে পয়েন্টটা, নর্মাল টেম্পারেচারে নর্মাল প্রেসারে পানি বাষ্প হয় মানে 76 মিলিমিটার পারদ চাপ, পানি বাষ্প হয় 100 ডিগ্রি সেলসিয়াস। এখন পারদ চাপ যদি আপনি 10 মানে 100 গুণ করে দেন, আপনার পানির বাষ্প হওয়ার টেম্পারেচার আরো বেড়ে যাবে। ধরেন 1000 ডিগ্রি 1200 ডিগ্রিতে যা পানি বাষ্প হবে, মানে প্রেসার বাড়ায় দিলে বাষ্প হওয়ার টেম্পারেচারটা অনেক বেড়ে যায়, নরমালি 100 থাকে না, আরো বেড়ে যায়। সেরকম এত হাই প্রেসারে ফ্লুইডগুলি রাখা হয়, ওরা আর বাষ্প হয় না, ওরা ফ্লুইডই থাকে। সেই ফ্লুইডগুলি এই হিটটা গ্রহণ করে এরকম ঘুরতে থাকে, এবং এই গরমটার সাথে হচ্ছে পানি রাখা রেখে এই পানিটা তখন বাষ্প হয়ে টারবাইনটা বের করে। ঠিক আছে, তাহলে আমার লাভ কি? লাভ নাই, এখানে লস তো। এটা গরম করতেছি, এইটা যদি আমার পানি গরম করে বাষ্প করে টারবাইন করে দিচ্ছি, হিট এক্সচেঞ্জার মাধ্যমে স্যার, হিট এক্সচেঞ্জার তো হচ্ছে। এখন আমার কথা হচ্ছে আমি তো ডাইরেক্ট পানি দিলেই তো ঘুরতো, এটা আরো ভালো জলে ঘুরতো, তাহলে এটা কেন করি না? আমাদের ওই জেনারেটর বা ওই সিস্টেম দেখেন এখানে নিউক্লিয়ার রিঅ্যাকশন হচ্ছে, নরমাল রিঅ্যাকশন। নরমাল আপনি তেলের জিনিস ভাজতেছেন, নরমাল রিঅ্যাকশন হলো এক কথা ছিল। নিউক্লিয়ার রিঅ্যাকশন মানে এই যে কুলেন্ট বা তরলটা ইউজ করছেন, এটার মধ্যে কিন্তু তেজস্ক্রিয়তা মিশে আছে। এই তেজস্ক্রিয়তা যদি আপনি টারবাইন দিয়ে উড়া বাতাস খাইতেন, পরিবেশে তেজস্ক্রিয়তা সরাতে থাকে, মানে হারটা বেশি। কিন্তু এটা গরম করে পানি আবার গরম করে দুই স্টেপে যখন করলেন, তেজস্ক্রিয়তার পরিমাণটা কমে যাচ্ছে। তখন এই পানিটাকে আবার হট ওয়াটার করে স্টিম করে টারবাইন ঘোরাচ্ছে, আবার এই পানিটাকে আবার রিইউজ করছে। আর ফিড পাম্প যেটা, এটা পানিটা ঠান্ডা করার জন্য নদীর পানি এসে এই পানিটাকে ঠান্ডা করছে। সো বেসিক্যালি আবার একটু দুই একটা স্টেপ পরে যা আমাদের ব্যবহার্য পানির কাছে যাচ্ছে, যাতে তেজস্ক্রিয়তা কম আসে। দুই টাইপের ইয়া আছে, PWR আর BWR। ওকে, প্রেসারাইজড ওয়াটার তো আর বয়েলিং ওয়াটার। তো এটা হচ্ছে আধুনিক। আগে যেটা ছিল ডিরেক্ট ওয়াটারই করা যেত, কিন্তু এখানে এফিশিয়েন্সি বেশি হলো, তেজস্ক্রিয়তা পরিমাণটা একটু বেশি ছিল। কিন্তু এরপরে এখন দুই স্টেপ করার পরিমাণটা কমে গেছে। আপনাদের এই ছবি দিয়ে যাও আঁকা এবং লেখা রাখছে যে পানি ঢুকতেছে হিট এক্সচেঞ্জার স্টিম জেনারেটর থেকে, স্টিম জেনারেটরে টারবাইন ঢুকতেছে, এবং ওই স্টিমটাকে আবার কনডেন্সার দিয়ে ঠান্ডা করে পানিতে পরিণত করা হচ্ছে। ওই পানিটা আবার এটা গরমে পেয়ে স্টিম হয়ে যাচ্ছে এবং টারবাইনটাকে আবার ঘোরাচ্ছে। সো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গেল, এটার অ্যাডভান্টেজ অনেক এই বলছিলাম, এবং ডিসঅ্যাডভান্টেজ কি পরিবেশন করে দিতে পারে। ম্যাথ আপাতত দরকার নাই, লাস্ট সময় পেলে ম্যাথ করো, ম্যাথ থাকবে না স্যার। যদি লাস্টে এক ক্লাস পাই তাহলে করো। ম্যাথ দিয়ে দিয়ে স্যার ম্যাথ দুইটা দিলে মার্কটা পাওয়া যায়। ম্যাথ যদি সময় পাই সবার সাথে কনসাল্ট করে করতে স্যার হবে। তবুও বলে দিয়েন যে এই ম্যাথটা দিও। না, ম্যাথ হচ্ছে
করাই তাহলে তো করা লাগবে, আর যদি হচ্ছে ডিসিশনে করাবো না তাহলে করাবো না। তাহলে এই কোর্সটা 3 জন মিলে নিচ্ছে। তো ম্যাথ যদি করানো হয় 3 জায়গাতেই করানো হবে, 11 ব্যাচ 12 ব্যাচ দুইটা ব্যাচে নাম আছে। ম্যাথ দিয়েছে, তুই একটা ম্যাথ দিলে মার্ক আউট তারপর দেখা যায় যদি দেই তো দিলাম, আর না দিলে চান্স কম, ম্যাথ দেওয়ার চান্স কম। নিউক্লিয়ার গেল। এখন আমরা শুরু করব সোলার পাওয়ার। এই স্লাইডটা আমার না, এটা আমাদের এগুলো শেষ। হ্যাঁ পাওয়ার প্ল্যান্টের ছবি আঁকবে, নিউক্লিয়ার ফুয়েল কি, চেইন রিঅ্যাকশন কি, আর ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ। গতকালকে সাইট সিলেকশন নিয়ে কথা বলছিলাম, আপনাদের একটা স্লাইডে দিয়ে দিচ্ছি। সাইট সিলেকশন মানে কি, আপনি নিউক্লিয়ার প্ল্যান্টটা কোথায় নেবেন, লোকালিটি থেকে দূরে, সেফটি ইস্যু থাকবে, মানে সেফটি নিয়ে কোনো কম্প্রোমাইজ থাকবে না, প্রোটেকশন ব্যবস্থা হবে হাই লেভেলের। আর কি কি করা লাগবে, আশেপাশে নদ নদী থাকতে হবে, এবং সেখানে কি থাকতে হবে, সহজে জিনিসপত্র আনা নেওয়া করা যায় এরকম অবস্থা থাকতে হবে। পাহাড়ের দুই পাহাড়ের মধ্যে তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাবেন না, আপনি নিউক্লিয়ার জিনিসপত্র নিয়ে যাবেন কই? মরুভূমি অঞ্চল না, ওরকমও করা যাবে না যেখানে পানির প্রাপ্যতা নেই। আবার এরকম না যে পানি সমুদ্রের মধ্যে করতেছেন, সেখানে আবার ভূমি নেই। এমন জায়গায় করবেন যে জনসম্মুখ থেকে দূরে, বাট মোটামুটি একটা এরিয়া আছে, যোগাযোগ ব্যবস্থা ভালো স্যার। মোটামুটি যোগাযোগ করতে। ধরুন রূপপুরে যেটা করা হচ্ছে, রূপপুরে কিন্তু আপনি যেতে পারবেন, একটা গাড়ি করে কিন্তু যেতে পারবেন, জিনিসপত্র নিয়ে যেতে পারবেন, কিন্তু রূপপুরটা একটু জনসম্মুখ মানে জনসমাগম কিন্তু দূরে। ডেভেলপ তো হবে, এখানে ইঞ্জিনিয়াররা যারা থাকবে বা যারা ওয়ার্কাররা থাকবে তাদের জন্য থাকার ব্যবস্থা দিতে হবে না, কলোনি তো থাকবে, কিন্তু তাই বলে তো আপনি একটা সিটি সেন্টার করে দিতে পারবেন না এটা না ওকে। এটা অলরেডি স্যার ওরা পালাইতে সব ব্যবসাতে করতেছে, ওরা বুঝতেছে না যে কি ক্ষতি কে হচ্ছে। না এরকম যে খুব ক্ষতি হচ্ছে তা না, যারা ডিরেক্ট পাওয়ার প্ল্যান্টের সাথে জড়িত ওদেরও ক্ষতি কম, কিন্তু যে হচ্ছে ডিরেক্টলি চুল্লির কাছে যাচ্ছে, রিঅ্যাক্টরের কাছে যাচ্ছে, রিঅ্যাক্টর ভেসেলে, তার শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতেছে কিছু, বাট সে যখন হচ্ছে মোটামুটি প্রোটেকশন মেইনটেইন করতেছে, তার মধ্যে মানুষের একটা ইয়া আছে, লেভেল আছে 0.005 এই পর্যন্ত তেজস্ক্রিয়তা বা 0.005 বা 0.5% এরকম, বা 0.05% এরকম একটা পরিমাণ তেজস্ক্রিয়তা মানুষ রিসিভ করতে পারে, তার সমস্যা হয়। তার চেয়ে বেশি রিঅ্যাক্ট মানে তার চেয়ে ধরেন 5% এর বেশি যখন সে অ্যাবজর্ব করা শুরু করে, তখন তার হচ্ছে ক্যান্সার সেল আস্তে আস্তে তৈরি হয়, নরমাল করে মানে ক্যান্সার লেভেলে কাজ শুরু করে। মানে এরকম কি হতে পারে, নিউক্লিয়ার চুল্লি থেকে পড়ে গেছে, বা হচ্ছে ডিরেক্ট এটার পাশে থেকে কাজ করছে অনেক, বা নিউক্লিয়ার বর্জ্য যারা ওয়েস্ট ওগুলি কাজ করছে, তার হচ্ছে সংখ্যাটা বেড়ে যায়। অথবা ড্রেসে কোনো ফুটো ছিল, ওইখান থেকে তেজস্ক্রিয়তা প্রবেশ করছে, বা হচ্ছে প্রোটেকশন ব্যবস্থা তো ফল্ট থাকতেই পারে, সো এখান থেকে তেজস্ক্রিয়তা ছড়ায়। আর তেজস্ক্রিয় বর্জ্য যেটা এখানে দরকার নেই, বলে নেই, পরীক্ষা লাগবে না, সেটাকে বলি আর তো নিউক্লিয়ার বর্জ্য হচ্ছে দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে লো টাইপ আর একটা হচ্ছে হাই টাইপ। লো টাইপ যেগুলি সেগুলো হচ্ছে হাই টাইপ কোনগুলো, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ধ্বংসস্তূপগুলো। ধরেন ওই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বন্ধ ঘোষণা করে দিচ্ছে, কিন্তু তার যেখানে বিক্রিয়া হইতো কন্ট্রোল রড বা মডারেটর, এগুলির মধ্যে তো নিউক্লিয়ার তেজস্ক্রিয়তা রয়ে গেছে। এগুলি হচ্ছে মেইন, আমার যেগুলি বলা হয় নিউক্লিয়ার বর্জ্য, নিউক্লিয়ার ওয়েস্ট, মেইন নিউক্লিয়ার ওয়েস্ট। আর এছাড়াও আরো কিছু সাব ওয়েস্ট থাকে, সেগুলো যেমন ওয়ার্কারদের ড্রেস, ওদের ড্রেসের সামান্য তেজস্ক্রিয়তা আছে যারা ওইখানে কাজ করছে, অথবা গ্লাভস বা গগলস বা আশেপাশে যে ইউজ করা জিনিসপত্রগুলো, ওগুলি তো হয়তো কিছু থাকবে, এগুলো হচ্ছে লো ওয়েস্ট, এগুলোতে তেজস্ক্রিয়তা কম। তো যেগুলি হাই ওয়েস্ট, এগুলো যখন একটা জিনিস ধরে একটা পাওয়ার প্ল্যান্ট আপনি বন্ধ করে দেবেন, অনেকদিন হয়েছে, এখন এটার মধ্যে তেজস্ক্রিয়তা অনেক বেড়ে গেছে, 50 বছর একটা পাওয়ার প্ল্যান্ট চলছে, এখন এখানে বিক্রি হতে হতে অনেক তেজস্ক্রিয়তার পরিমাণ বেড়ে গেছে, আপনি এটা রাখবেন। তখন এটা কি করে, মাটির নিচে 1 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত গর্ত করে, আর সেটার মধ্যে হচ্ছে কংক্রিটের একটা আস্তরণ করে, সেটার মধ্যে জিনিসটা দিয়ে কংক্রিটটা ঢেকে দিয়ে ওইটা হচ্ছে পুরা বাড়ি করে দেওয়া হবে, ঢেকে দেওয়া হবে, তো অনেকবারে পুরা। আর ওইটা করা হয় হয়তো সমুদ্রের লেভেলে, তা হচ্ছে করে মরুভূমি হচ্ছে যেখানে মানুষের সমাগম নাই, ওরকম জায়গা। আর লো ওয়েস্ট গুলো হচ্ছে মোটামুটি একটা রেঞ্জের নিচে কংক্রিট দিয়ে ওখানে ওয়েস্ট করে দেয়, বাড়ি করে দেয়, দেখেন। সো এরকম ওয়েস্ট আসলে খুব হ্যান্ডেলিং অনেক ঝামেলার বিষয়। বাংলাদেশে যেমন মরু অঞ্চল এরকম নাই ওয়েস্ট, যেমন রাশিয়ার সাথে কথা হয়েছে, রাশিয়া যেমন বলছে ওয়েস্ট গুলো নিয়ে যাবে,
রাশিয়ার ফাঁকা জায়গা আছে। আমেরিকায় 80% এর উপরের 70 থেকে 80% এনার্জি হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে আসে। তো ওইখানে হচ্ছে অনেক পরিমাণ ফাঁকা জায়গা আছে। আমেরিকার মধ্যাঞ্চলটা অনেক পরিমাণ ডেজার্ট আছে, পাহাড়ের অংশ আছে, ওইখানে হচ্ছে নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে। রাশিয়াতে হচ্ছে এরকম সুযোগ সুবিধা আছে। কিন্তু আপনি যদি ইউরোপ সাইডে যান বা হচ্ছে এশিয়াতে যেমন বাংলাদেশ বা হচ্ছে ইন্ডিয়া, এই রিজনগুলিতে যাওয়া হয়, তাহলে হচ্ছে ওইরকম স্পেস কম। ইন্ডিয়াতে কিছু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানে হচ্ছে মরুভূমিতে ওরা ওয়েস্টগুলো ছড়ায় দেয়, কিন্তু বাংলাদেশের স্কোপটা নাই। জনবসতি সম্পন্ন এলাকায় আসলে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানানো খুব টাফ। তারপর লোকালিটি এরকম পাওয়াটা আসলে খুবই, মানে আসলে খুব হাই মেনটেন না করলে খুব সমস্যা। এই জন্য ধরেন অ্যাটলিস্ট আমাদের মনে হয় একটা নির্দিষ্ট কন্ট্যাক্ট পর্যন্ত রাশিয়ার আন্ডারে থাকতে পাওয়া না সেই নিশ্চয় বলছি। ওটাই একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, হয়তো 15-20 বছর, 10 বছর ফার্স্টে মনে হচ্ছিল, এরপর মনে আরো বাড়বে। তো এরকম একটা ইয়ে পর্যন্ত থাকবে। তো এখন আমরা আসবো সোলার পাওয়ার। সবচেয়ে সিম্পল কিন্তু সবচেয়ে কম পরিমাণে জেনারেশন সোলার, আর কম্পারেটিভলি অন্যান্য ডিজেল বা হচ্ছে কয়লা ওগুলির তুলনায়। মানে আপনি একটা বড় জায়গা থেকে একটা তাপবিদ্যুৎ বানায়, তাপবিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট বা হচ্ছে একটা গ্যাস পাওয়ার প্ল্যান্ট থেকে যে পরিমাণ এনার্জি পাইবেন, আপনি সেম জায়গাতে যদি সোলার দেন আর কম পরিমাণে আসবে। সোলার এনার্জি যেটা হচ্ছে যে জিনিসটা পরিবেশ বান্ধব স্যার, হ্যাঁ পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব সম্পূর্ণ বলা যাবে না। কেননা যখন এই সোলার প্ল্যান্ট, এই পিভি গুলো নষ্ট হয়ে যায়, তখন আপনি কি করবেন? এগুলি যদি ফেলে দেন, পরিবেশের জন্য বর্জ্য না, এগুলি ই বর্জ্য, এগুলো তো পরিবেশের ওয়েস্ট ফেলতেছে, বাট কম্পারেটিভলি কম হচ্ছে। এগুলো আবার রিইউজ করতে পারলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। কিন্তু বলে 20 বছর, কিন্তু 12 থেকে 15 বছরের মধ্যেই ধীরে ধীরে এই পিভি বা পিভি প্যানেলগুলো, ফটোভোল্টেইক প্যানেলগুলো আস্তে আস্তে ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। আর বাংলাদেশে যে পরিমাণ ধুলাবালি, 30 বছর তো ওয়ারেন্টি গ্যারান্টি। বাংলাদেশে যে পরিমাণ ধুলাবালি, আপনি যদি 10 দিন একটা কি বলে পিভি ফেলে রাখেন বাইরে, এই পরিমাণ ধুলা যাবে। বুঝে গেছে? আলটিমেটলি আছে, ঝামেলা আছে। বাট সোলার থেকে এনার্জি জেনারেশন করা ইজিও এবং মানে পরিবেশ সম্মত। আর বাংলাদেশের জন্য হচ্ছে সোলারটা খুব ভালো হয়েছে। নিরক্ষীয় অঞ্চল যেগুলো, পৃথিবীটা যদি আপনি এভাবে আঁকেন, এই যে মাঝখানের যে অঞ্চলগুলো, এগুলি নিরক্ষীয় অঞ্চল বলা হয় না? এই প্যাটার্নের অঞ্চলগুলিতে যেটা হয়, সূর্য আলো বেশি করে, বেশিক্ষণ ধরে পড়ে। তো এই জায়গাগুলিতে হচ্ছে সোলার এনার্জি হারভেস্ট করা, মানে সোলার এনার্জি সংরক্ষণ করা সব, মানে ওইটা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা সবচেয়ে বেশি ইজি। আর আপনি উত্তর মেরুতে যায় সূর্যের আশা করেন সোলার প্যানেল বানায় বসে দিলেন, আপনার তো লাভ নেই। বরফের মধ্যে সোলার প্যানেল, ওকে, ওইখানে অন্য এনার্জি খরচ করতে হবে। সো এইটা হচ্ছে সোলার এনার্জির জন্য আসলে আমার দরকার হচ্ছে সূর্যের আলোর প্রাপ্যতা। এটা হচ্ছে মেইন ইস্যু। ওকে, তাহলে এখানে ফুয়েলটাকে সূর্যের আলো, সূর্যের আলো কি শেষ হয়ে যাচ্ছে? না না স্যার, তাইলে তো ওই সূর্যের আলোর প্রাপ্যতা যেহেতু আমার কাছে অনেক, এজন্য এটার নাম হচ্ছে রিনিউয়েবল, নবায়নযোগ্য। এটা আমি বারবার ইউজ করতে পারি। ওকে, কিন্তু নিউক্লিয়ার কি নবায়নযোগ্য ছিল? ফুয়েল তো শেষ হচ্ছে, কিন্তু এটা গ্যাস কয়লার চেয়ে অন্য পন্থায় উৎপন্ন করা হচ্ছে। এইজন্য নিউক্লিয়ারটাকে বলা হতো শেষ হয়ে না স্যার, ধরেন 1 কেজি পরিমাণ দিলাম নিউক্লিয়ার। এটা কি এটা আস্তে আস্তে কমে যাবে, অনেক কমে যাবে। শেষ হয়তো বা হবে না, বাট তীব্রতা অনেক কমে যাবে। নতুন করে দিতে হবে। নতুন করে দিতে হবে। তো এখন কথা হলো যে আমার তো নতুন করে এনার্জি দেওয়াই লাগতেছে। সো ওইটা হচ্ছে কি অল্টারনেটিভ সোর্স। মানে অল্টারনেটিভ মানে কি, এর ছাড়াও কয়লা তেল ছাড়াও আমার আরেকটা রকম সোর্স হচ্ছে নিউক্লিয়ার। এবং রিনিউয়েবল সোর্স কার, যারা কখনো শেষ হচ্ছে না, যেমন সোলার, উইন্ড, বাতাস, পানি। কে বলছে পানি কে শেষ হচ্ছে? পানি শেষ হচ্ছে না? কাপ্তায় গিয়ে সারাক্ষণ পানি করে,
স্যার এই জন্য স্যার ওই কি করে স্যার এই ক্যাচমেন্ট এরিয়া স্যার কাপ্তাই থেকে খালি পানি অফুরন্ত অফুরন্ত না স্যার কাপ্তাইয়ের পানি দিয়ে পুরো দেশের আপনি সারাদিন বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন? পানি তো শেষ হয়ে যাবে, পানি তো অফুরন্ত না। ওকে, সোলার দিয়েও তো তাহলে সারাদিনই করা যাবে না, মানে রাত্রে বেলা সোলার তো স্যার একটা নির্দিষ্ট সোলার তো নবায়নযোগ্য কেন বলছে? এটা আপনি বারবার ইউজ করতে পারবেন। আজকের দিন শেষে কালকে আবার শুরু হচ্ছে, আবার ইউজ করতে হবে। পানি শেষ হয়ে গেলে আর কি করবেন? বৃষ্টির আশা বসে থাকতে হবে। পানি বলেছে বৃষ্টিতে তাই না? তো বাতাসটা আপনি করতে পারেন, হ্যাঁ বাতাস সব সময় আছে, বাতাস একটা রিনিউয়েবল এনার্জি সোর্স, কিন্তু বাংলাদেশের জন্য বাতাসটা কি বাংলাদেশের জন্য বাতাসটা এতটা সুইটেবল না, কারণ বাংলাদেশে যে বাতাসটা প্রবাহিত হয় এটার বেগ অনেক কম, মানে এয়ার ফ্লো টানে, হ্যাঁ মরুভূমি যেটা হচ্ছে বাংলাদেশের ইকুইভ্যালেন্ট যদি অন্য জায়গাগুলোতে যান পৃথিবীর, ওখানে বায়ুর বেগ একটু বেশি হয়, কিন্তু কম্পারেটিভলি বাংলাদেশে কম। এজন্য বাংলাদেশে আপনি উইন্ড জেনারেশনটা একটা বেশি সুইটেবল হয়, সবথেকে সুইটেবল হচ্ছে সোলার। তাহলে সোলারের মেইন জেনারেশনটা কে করতেছে? ফটোভোল্টিক সেল। ফটোভোল্টিক সেল কিভাবে উৎপন্ন করে বিদ্যুৎ, এটা যে শিখাই, এটা দরকার নেই পরীক্ষার জন্য, জেনে রাখেন। ধরেন ফটোভোল্টিক সেল বেসিক্যালি কি, এই যে পিএন জাংশন, ফটোভোল্টিক সেল বেসিক্যালি হচ্ছে একটা পিএন জাংশন। তো যখন এটার উপরে আলো পড়ে, আলো পড়লে যেটা হবে, এইখানে ডিপ্লেশন লেয়ারটা থাকে, এই লেয়ার থেকে হোলার ইলেকট্রনগুলো আলাদা হয়ে যায়, তো ইলেকট্রনটা হচ্ছে এখান থেকে এরকম করে প্রবেশ করে। সো ওই যে আগে আমি শক্তি দিলাম, এই হোলার ইলেকট্রন আলাদা হলো এবং ইলেকট্রনটা এখান থেকে তার দিয়ে ঘুরে এসে আবার পি এর মধ্যে আসে। সো এইভাবে হয় কি আমার সোলারের কি বলে বিদ্যুৎটা, মানে এখান থেকে বিদ্যুৎ পাচ্ছে। তো সোলার সেলের স্ট্রাকচার হয় এরকম পিএন জাংশন, সব ইউজ করা হয় কি সিলিকন, বলে না সিলিকন সেল, এর মধ্যে কিন্তু ভেজাল আছে। ভেজাল আছে মানে কি, যে ট্রাইভ্যালেন্ট টেট্রাভ্যালেন্ট মানে পেন্টাভ্যালেন্ট, মানে যে এএনপি গুলি ম্যাটেরিয়াল তো আছে। সিলিকনের মধ্যে তো 50 যদি দিলেই তো আবার পি টাইপ এন টাইপ হয় না। সো এখানে স্ট্রাকচারে কিন্তু এইগুলো আছে। তো এখানে এজন্য বলা হয় সিলিকন দিয়ে তৈরি হয় সোলার সেল। কারণ কথা হলো সিলিকন তাহলে কেমন বিদ্যুৎ উৎপন্ন করে, ওই সূর্যের আলো আসে, পি আর এন থেকে যে হোলার ইলেকট্রন থাকে একসাথে, ওগুলো আলাদা হয়ে ইলেকট্রনটা এখানে ব্যাক করে, তো এখান থেকে বিদ্যুৎ পাচ্ছে। এখানে লাইট লাগিয়ে দিলে লাইট জ্বলতেছে, ব্যাটারি দিলে ব্যাটারি ইলেকট্রন সংরক্ষণ করতেছে। সো এইভাবে হচ্ছে একটা পিভি বা ফটোভোল্টিক বিদ্যুৎ উৎপন্ন বা বিদ্যুৎ সংরক্ষণ। তো সোলার পাওয়ার প্ল্যান্ট এরকম কি হতে পারে? সোলার পাওয়ার প্ল্যান্ট ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ভেরিয়াস সোলার কম্পোনেন্টস ইনক্লুডিং সোলার প্যানেল যেটা, এবং যেটা হচ্ছে কনভার্ট করে সানলাইট ইনটু ইলেকট্রিসিটি। এখন আমার কথা হচ্ছে যে পিএন জাংশন থেকে যে আপনার ইলেকট্রন আর ভোল্ট একসাথে ছিল, সূর্যের আলো পরে কি করে ইলেকট্রন আর ভোল্টকে আলাদা করে, তখন ইলেকট্রনগুলো ছুটে এদিকে এসে। ঠিক ভাই? তাহলে আমার এই ভোল্ট আর ইলেকট্রনগুলোকে আলাদা করলে কি কারেন্ট উৎপন্ন করতে পারতেছি না, কিন্তু পরিমাণটা কি অনেক কম না? জি স্যার। সেজন্য সোলারের এনার্জি জেনারেশনটা অনেক কম। বাট আমি যখনই এনার্জি ফেলতেছি তখনই হচ্ছে, দ্যাট মিন্স আমি যদি সূর্য দিয়ে ফেলে রাখি তাহলে অটোমেটিক এনার্জি জেনারেশন হচ্ছে। সো এই প্রসেসটাই মেইনটেইন করে সোলার পাওয়ার প্ল্যান্ট চলতেছে, বা সোলার সেলগুলো এইভাবেই কাজ করতেছে। ক্লিয়ার? তো এখন এই সোলার পাওয়ার প্ল্যান্টের মেইন জিনিসটাই হচ্ছে কি আমার পিভি, ফটোভোল্টিক সেল। সোলার প্যানেল আমরা যেটা জানি এরকম আর কি, এই যে এরকম একটা সেল তৈরি তো দেখছি। তো এখানে কিভাবে কাজ করতেছে? সূর্যের আলো আসলো, এন টাইপ সেমিকন্ডাক্টর আর ডিপ্লেশন লেয়ার ছিল, তো সূর্যের আলো এসে এই যে পিএন জাংশন থেকে
এই এন টাইপ আর ইলেকট্রনগুলোকে আলাদা করে ইলেকট্রনগুলো এখানে বাল্বের মধ্যে কভার করছে। তাহলে সোলার সেল কাজটা করতেছে আর কিছুই না, পিএন জাংশনের উপর আলোটা করে আলোর শক্তি শোষণ করে হোল আর ইলেকট্রনগুলো আলাদা হয়ে ইলেকট্রনটা মুভ করছে। এটা জাস্ট কেউ একটা ছবি তুলে আলোটা পাঠায় না, এটা হাতে থাকলে হারায়, হোয়াটসঅ্যাপে থাকলে আমি যে ডিরেক্ট টিক দিয়ে দিই। তো এখানে যেটা হলো এই প্রসেসে আমার বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে। পরীক্ষায় কিন্তু ছবিটা আঁকা থাকবে যদি আসে, মানে প্রত্যেকটা জিনিস জানা লাগবে যে নিউক্লিয়ার কিভাবে এনার্জি জেনারেশন করে এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা কি, সোলার কিভাবে এনার্জি জেনারেশন করতেছে এবং সোলার পাওয়ার প্ল্যান্ট কিভাবে কাজ করে। এটা হচ্ছে কি তবে যে চিত্রের মধ্যে যে বিদ্যুৎ সার্কেলের মধ্যে যে ইয়াটা এমনি দিয়ে কালার করে দেবো এইরকম কালার লাগবে না, ক্লাস প্লাস মানে মানে নিউট্রন না সরি ইলেকট্রন বলে যে আসতেছে এটা বুঝে দিতে হবে। প্লাস মানে এরপর বিভিন্ন ম্যাটেরিয়াল আছে, থিন ফিল্ম যেগুলো অত্যন্ত পাতলা, এখন বর্তমানে ইউজ হচ্ছে মনোক্রিস্টালাইন, পলিক্রিস্টালাইন, বিভিন্ন টাইপের সোলার সেল আছে। এখানে অনেক কথা আর কিছু লাগবে না, বিভিন্ন টাইপের সোলার টেকনোলজি আছে। একটা কি ফটোভোল্টিক সোলার টেকনোলজি আর সোলার থার্মাল টেকনোলজি। সোলার থার্মাল টেকনোলজিতে কিন্তু আবার ফটোভোল্টিক থাকে না। তাহলে সোলার ফটোভোল্টিকে কি থাকবে, সোলার ফটোভোল্টিকে আমার সোলার প্যানেল থাকবে। তাহলে যদি আসে পরীক্ষায় তাহলে সোলার পাওয়ার প্ল্যান্ট বা ফটোভোল্টিক সোলার পাওয়ার প্ল্যান্টে কি কি উপাদান থাকবে, খালি ইলেকট্রন, সোলার প্যানেল, ইনভার্টার থাকবে, ব্যাটারি থাকবে আর হচ্ছে অ্যাক্সেসরিজ গুলো থাকবে। আর থার্মাল গুলিতে কি হবে, ডাইরেক্ট তাপ নিয়ে ওটা কাজ করা, সেখানে সোলার প্যানেল আর থাকবে। এখান থেকে হচ্ছে কি এটা কি একটা ফটোভোল্টিক সেলের ইয়া দেওয়া আছে, সোলার প্ল্যান্ট একটা দেওয়া আছে, যে অসংখ্য পিভি আছে, এটার মধ্যে অ্যাঙ্গেল করে দেওয়া আছে যে সূর্যের আলো পড়তেছে এবং সেখানে এই আমার কি করবে এনার্জি জেনারেশন হচ্ছে। এবং সোলার পাওয়ার প্ল্যান্ট তিন রকমের হয়ে থাকে, এগুলো আপনারা সবাই জানেন। অন গ্রিড, আজকাল যেমন নেট মিটারিং শুরু হয়েছে, অন গ্রিডে ডাইরেক্ট আপনার গ্রিডের সাথে সোলার কানেক্টেড থাকে, কিন্তু সেখানে কিছু ফ্রিকোয়েন্সি সমস্যা থাকে। আর এরপরে অফ গ্রিড, মানে আলাদা করে সোলার প্যানেল আর একটা ব্যাটারি দিয়ে আপনি বাসায় বিদ্যুৎ উৎপন্ন করতেছেন। আর এটা হচ্ছে হাইব্রিড, অন গ্রিডও থাকবে অফ গ্রিড, এটা মিলান মিশন। এটা হচ্ছে তাহলে কয় টাইপের সোলার প্ল্যান্ট হতে পারে, সোলার পাওয়ার প্ল্যান্ট অন গ্রিড থাকলে কি হবে, গ্রিডের সাথে কানেক্টেড থাকবে, জাস্ট একটু বুঝাইতে হবে, ছবি আঁকতে হবে একটু। অফ গ্রিড থাকলে কি হবে, সরি অন গ্রিডের অ্যাডভান্টেজ কি, মেইনটেনেন্স সহজ, আপনি জিরো ইলেকট্রিসিটি বিল থেকে কমে যাবে, আপনি গ্রিডও বাড়াইবেন, গ্রিড থেকে রাতের বেলা দিবেন, তাহলে দুটো প্লাস প্লাস করে বিদ্যুতের বিল আসবে। তাহলে অন গ্রিডে কি আমার লাভ বেশি, মানে বিলটা কম আসছে, কারণ আমি নিজেও তো পাঠাচ্ছি গ্রিডে। আর অফ গ্রিড কি, গ্রিডের সাথে কানেক্টেড থাকবে, মানে মেইন লাইনের সাথে কানেক্টেড থাকবে না, বাসা বাড়ির মধ্যেই সোলার প্যানেল থাকবে এবং সাথে ব্যাটারি। তো হাইব্রিড সিস্টেম দুইটাই থাকবে, অন গ্রিডও থাকবে, ইলেকট্রিক গ্রিডও থাকবে, আবার ব্যাটারি। বাড়ির ছবি, ইনভার্টারের ছবি, ব্যাংক এই কি বলে ব্যাটারির ছবি, সোলার প্যানেলের ছবি, গ্রিডের ছবি, এগুলো একটা পারলে স্যার ওয়ান গ্রিডের পাওয়ারটা কি ওটা মিটার, সব বাই ডিরেকশনাল মিটার সরকার থেকে এখন দেওয়া হয়, যারা নেট মিটারিং করে ওদের সরকার থেকে মিটার দেওয়া হয়। বাই ডিরেকশনাল মিটার লাগাই দিলে আপনার ওইখানে অফিস হবে কি পরিমাণ এনার্জি গেল, কি পরিমাণ এনার্জি আসবে, ওটা নেট হিসাব করে মিটার দেবে। আচ্ছা, তাহলে হচ্ছে হাইব্রিডটা কিভাবে কাজ করে, এখানে দুটোই থাকবে এবং ডিসি থেকে এসির জন্য আমার কি লাগবে, ইনভার্টার কাজ, ইনভার্টার কমার্শিয়াল টাইপ এত কিছু দরকার নাই। এখন দেখি অ্যাকচুয়ালি আমি কিভাবে আসলে বাসা বাড়িতে বিদ্যুৎটা কাজে লাগাচ্ছি। সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎটা উৎপন্ন হয় সেটা এসি নাকি ডিসি? গুড, ডিসি, কারণ ইলেকট্রনটা কি একমুখী থাকে। সো ডিসি কারেন্টটা যেটা হয় এটাকে আমি কি করি, ইনভার্টারে নেই।
ইনভার্টার ডিসিটাকে এসি এসি পেয়েছে। এবং আমার ভাষাগুলি সব লোড কি এসি এসি এবং সেটাকে আমি কি করি মিটার দিয়ে গ্রিডে পাঠিয়ে দিই তাহলে সেটা হয় কি তাহলে এখানে একটা নেট মিটার থাকে স্মার্ট মিটার অ্যাপ্লাই করা হয় যেটা হচ্ছে বাইডিরেকশনাল দুটেই হয় আর গ্রাউন্ড মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট এর দরকার নাই মানে নিচে থাকে সোলার প্যানেল তো উপরে থাকে আর যে ব্যাটারিটা থাকে কি হলো নিচে থাকে আর বাংলাদেশে সোলারের প্রাপ্যতা কি রকম 355 মেগাওয়াট অফ গ্রিড আর 320 মেগাওয়াট অন গ্রিড মানে অলমোস্ট স্যার অফ গ্রিড আর অন গ্রিড একই কথা। এটাই তো বললাম বাসা বাড়িতে হচ্ছে অফগ্রিড আর বাসা বাড়িতে নর্মাল যদি Grid এ পাঠাবে সেটা আর যদি আমি বাইরের লাইনের সাথে কানেক্ট করে দেই হ্যাঁ তাহলে তাহলে on grid। হ্যাঁ। আচ্ছা এরপরে হচ্ছে আমার কি পরিমাণ সোলার এনার্জি উৎপন্ন হয় 675 মেগাওয়াট ওকে উইন্ডেরটা পরে দেখবো সোলার যেহেতু বলতেছি সোলার 675 মেগাওয়াট বাংলাদেশে এমনিতে চাহিদা কত 24000 তার মধ্যে 675 খারাপ না বাট অনেক কম কম্পারেটিভলি কম 1% 1% এর কম ওকে উইন্ড তো হয় না উইন্ড অনেক কম 2.9 মেগাওয়াট তা উইন্ড হচ্ছে কোথায় উপকূলীয় অঞ্চলে কোস্টাল এরিয়াতে স্যার। ঠিক আছে তাহলে সোলার পাওয়ার প্ল্যান্ট ভিডিওটা অফ করে দিতে পারেন নিউক্লিয়ার পাওয়ার